গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের 60,000 রিজার্ভ সেনা তলব বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা হামলায় একদিনে প্রাণ গেল আরও 81 ফিলিস্তিনির রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয় স্পষ্ট বার্তা ল্যাভরভের সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক জানালো মস্কো আলোচনার মধ্যেও হামলা অব্যাহত 30 দিন জেলে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব ভারতের পার্লামেন্টের সংবিধান সংশোধনী বিল উত্থাপন অমিত শাহ গণতন্ত্রের ওপর আঘাত বলছেন মমতা রাহুল মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ পালিয়েছে শত শত পরিবার থাইল্যান্ড সীমান্তে বন্ধ পণ্য পরিবহন নির্বাচনের আগে ভূখণ্ড নিয়ন্ত্রণে মরিয়া জান্তা এবং আকস্মিক বন্যায় দিশেহারা পাকিস্তান করাচিতে মৃত্যু বেড়ে 17 ভারতের মুম্বাইয়ে বাড়ছে প্রাণহানি ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের জামোরা শহর আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণে পরিকল্পিত স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী পরিকল্পনার অংশ হিসেবে 60,000 রিজার্ভ সেনা তলব করেছে তেল আবিব আতঙ্কে শহর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি হামলায় একদিনে 81 জন নিহত হয়েছেন এরই মধ্যে বিতর্কিত E1 বসতি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র একে প্রতিষ্ঠানটির স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করেছে আইসিসি গাজায় দিনের পর দিন বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি খান ইউনিসে হামলার পাশাপাশি গাজা সিটি দখলে প্রথম ধাপের স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী তারা উপত্যকাটির উপকণ্ঠে অবস্থান নিয়েছে আইডিএফ এর একজন সদস্য জানান মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছে সেনারা হামাসের টানেল ও অস্ত্রাগার ধ্বংসের দাবিও করা হয়েছে পরিকল্পনার অংশ হিসেবে 60,000 রিজার্ভ সেনা তলব করেছে তেল আবিব এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও অস্থিতিশীল হওয়ায় শহর ছাড়তে বাধ্য হচ্ছেন হাজারো ফিলিস্তিনি গাজা সিটি দখলের চেষ্টার মাঝে ইসরায়েলের মন্ত্রিসভা বুধবার E1 বসতি প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে পূর্ব জেরুজালেমের কাছের এই অঞ্চল দখল মানে কার্যত পশ্চিম তীরকে দুই ভাগে কেটে ফেলা বিচ্ছিন্ন হয়ে পড়বে রামাল্লা আর বেতলেহেমের ভৌগোলিক যোগসূত্র 2 দশক ধরে স্থগিত থাকা এই প্রকল্প পুনরায় অনুমোদিত হওয়ায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সম্ভাবনা আরও সংকীর্ণ হচ্ছে বলে শঙ্কা করা হচ্ছে এদিকে নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের 4 জন বিচারক ও প্রসিকিউটরের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্তের পেছনে আদালতকে জাতীয় নিরাপত্তার হুমকি এবং আইন বিরোধী কার্যক্রমের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেছেন আইসিসি এই পদক্ষেপকে তার স্বাধীনতা ও নিরপেক্ষতার উপর সরাসরি আক্রমণ হিসেবে অভিহিত করেছে মালিহা সুহরওয়ার্দী সময় সংবাদ রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তিনি বলেন সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ ও চীন সব পক্ষকেই যুক্ত থাকতে হবে একই সঙ্গে ল্যাভরভ জানান মস্কো চাইছে আলোচনা হোক ধাপে ধাপে আর শীর্ষ বৈঠক তখনই হবে যখন সব প্রস্তুতি শেষ হবে এদিকে ইউক্রেন যুদ্ধ শেষে দেশটির নিরাপত্তা কিভাবে হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন ন্যাটোর সামরিক প্রধানেরা চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের সুমি অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী হামলায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় ধ্বংস হয় কয়েকটি স্থাপনা একই রাতে রাশিয়া ওডেসার একটি গ্যাস বিতরণ স্টেশনেও আঘাত হানে
হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে চলছে তীব্র তথ্যযুদ্ধ। রুশ হ্যাকার গোষ্ঠীগুলো দাবি করেছে ইউক্রেন এরই মধ্যে 17 লাখের বেশি সেনা হারিয়েছে। ইউক্রেনীয় সেনাদের ব্যক্তিগত তথ্য, মৃত্যুর স্থান, ছবি ও আত্মীয়দের নাম ঠিকানাও সংগ্রহের দাবি করেছে হ্যাকার গ্রুপগুলো। তবে জেলেনস্কি প্রশাসনের দাবি 2022 সাল থেকে এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা 46,000, আহত প্রায় 3,80,000। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ স্পষ্ট জানিয়েছেন, ইউক্রেনের নিরাপত্তা মস্কো ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, রাশিয়াকে বাদ দিয়ে নিরাপত্তা গ্যারান্টি বা নতুন কাঠামো তৈরি করার প্রচেষ্টা কোনো সমাধান আনবে না। তার মতে, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন সব পক্ষকেই যুক্ত থাকতে হবে। একই সাথে তিনি ইঙ্গিত দিয়েছেন, রাজনৈতিক সমাধানে ভূমি বিনিময় বা আঞ্চলিক সমঝোতা গুরুত্বপূর্ণ হতে পারে। মস্কো চাইছে আলোচনা হোক ধাপে ধাপে, কিন্তু শীর্ষ বৈঠক হবে কেবলমাত্র যখন সব প্রস্তুতি শেষ হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। টানা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব শেষ। লোকসভায় নতুন বিল উত্থাপন নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, নতুন এই বিলের মাধ্যমে হিটলারি কায়দায় গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। সংবিধান সংশোধনী বিল উত্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিল উপস্থাপন করেন। এতে বলা হয়, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত 30 দিনের জন্য জেলে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে পদ হারাতে হবে। সরকারের দাবি, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে সরকারি এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলটির বিরোধিতা করেছেন। তিনি বলেন, দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে, তখন রাজা যাকে খুশি সরিয়ে দিতেন। আজও একই অবস্থা তৈরি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার করে বিরোধী রাজনীতিবিদদের 1 মাস আটকে রেখে অপসারণের আশঙ্কার কথাও বলেন তিনি। রাহুল দাবি করেন, নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা ধ্বংস করে বিজেপি ক্ষমতাকে সর্বগ্রাসী করতে চাইছে। সংবিধান বিক্রি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলটিকে হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সিবিআই ও ইডির হাতে সীমাহীন ক্ষমতা তুলে দেয়া হচ্ছে। এর ফলে বিচার ব্যবস্থার অধিকার খর্ব হবে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধসে পড়বে। তার মতে, এই বিল জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। এই বিল দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা নাকি বিরোধী দমন অভিযানের নতুন অস্ত্র, তা নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক মহল। বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে শাসকের ভাবমূর্তি সাদা রাখার প্রচেষ্টা, অন্যদিকে বিরোধীদের ভীত করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল। 5000 কিলোমিটার পাল্লার এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র চীনের পাশাপাশি ইউরোপের কিছু অংশেও পৌঁছাতে সক্ষম। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে উত্তেজনা এবং চীনের সঙ্গে নতুন সম্পর্ক নয়নের মাধ্যমে ভারতের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে চলছে নানা আলোচনা। অগ্নি 5-এর উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষার সক্ষমতার জানান দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা এবং গুরুত্ব তুলে ধরতেই নয়াদিল্লির এই পদক্ষেপ। স্থানীয় সময় বুধবার ভারতের ওড়িশার চান্দিপুর থেকে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 5। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সফলভাবে এই পরীক্ষা চালানো হয়েছে। 2.5 দশকেরও বেশি সময় ধরে চলমান ভারতের অগ্নি প্রকল্পের সবচেয়ে শক্তিশালী সংস্করণ অগ্নি 5 প্রায় 5000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে গোটা এশিয়ার বেশিরভাগ অঞ্চল, চীনের উত্তরাঞ্চল, এমনকি ইউরোপের কিছু অংশ। এর আগে ভারতের হাতে ছিল অগ্নি 1 থেকে অগ্নি 4 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 700 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত। গেল মাসে নয়াদিল্লি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম পৃথ্বী 2 এবং অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। অগ্নি 5 উৎক্ষেপণে ভারতের সামরিক শক্তি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে।
রাশিয়ার তেলের ওপর নির্ভরতার জেরে শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নিয়ে চলছে নানা আলোচনা। অগ্নি 5-এর উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষের জেরে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াডে যুক্ত। দেশগুলো একযোগে চীনকে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তাই অগ্নি 5 পরীক্ষার মধ্য দিয়ে শুধু পাকিস্তান নয়, চীনের প্রতিও ভারতের অবস্থান স্পষ্ট হলো বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে চীন ভারত পুরানো দ্বন্দ্ব নিরসনে চেষ্টা চালাচ্ছে দুদেশ। গত বছর অক্টোবরে রাশিয়ায় সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। মিয়ানমারের উত্তর ও পূর্বাঞ্চলে আবারও সহিংসতা তীব্র হয়েছে। সাগাইং শহরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুপক্ষের সংঘাতের মুখে পালিয়ে গেছে শত শত পরিবার। বন্ধ রয়েছে শহরের ইন্টারনেট। কেরেন্নি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে জান্তা ও বিদ্রোহীরা। সীমান্ত শহর মিয়াওয়াদিতে সেতু বন্ধ করায় থমকে গেছে থাইল্যান্ডে পণ্য পরিবহন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে যে কোনো মূল্যে বেহাত হওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে জান্তা। মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং শহরে জান্তা সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র বলছে, টানা কয়েকদিন ধরে গোলাগুলি ও বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পালাতে বাধ্য হয়েছে শত শত পরিবার। এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়। পূর্বাঞ্চলীয় কেরেন্নি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে দাবি ও পাল্টা দাবিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বলছে, তারা শহরটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে জান্তা দাবি করছে, সরকারি বাহিনী এখনো শহরের প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই দ্বন্দ্ব কেরেন্নি অঞ্চলের সংঘাত আরও দীর্ঘায়িত করছে। সেনা ও বিদ্রোহীদের সংঘাতের কারণে থাই মিয়ানমার সীমান্তে বাণিজ্যিক রুটও আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষের জেরে মিয়াওয়াদি সীমান্ত শহরের সেতু বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকে থাকায় সীমান্ত অঞ্চলের বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে সেনা সরকার যে কোনো মূল্যে নতুন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছে। উত্তর ও পূর্বাঞ্চলে আক্রমণ জোরদার করে তারা একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে যাচ্ছে। তবে এই অভিযানে সেনাদের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যা জান্তার মনোবলকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। শীতে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচি। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 17 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। এদিকে বৃষ্টিতে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। বৃষ্টিজনিত কারণে অন্তত 21 জনের মৃত্যু হয়েছে। টানা বর্ষণে জাপানের আকিতা অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ইয়েমেনের রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেরও ডুবে গেছে রাস্তাঘাট। বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। বিশেষ করে দেশটির বাণিজ্যিক রাজধানী করাচিতে মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয়। শহরটিতে 145 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বিদ্যুৎ বিপর্যয় অচল হয়ে গেছে অনেক এলাকা। প্রধান সড়কগুলোতে পানি জমে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আবহাওয়া দপ্তর সতর্ক করে বলেছে, সিন্ধ প্রদেশে আগামী 22 আগস্ট পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে লাখ লাখ বাসিন্দা পানিবন্দী হয়ে পড়েছেন। গত 4 দিনে মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ সহ বহু প্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে বেশ কিছু ফ্লাইট। একই সঙ্গে ব্যাহত হচ্ছে রেল সেবা। নাসিক ও নান্দেদ জেলায় গোদাবরী নদীর বন্যায় মানুষ গৃহহীন হয়ে সড়কে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এদিকে টানা বর্ষণে স্থানীয় সময় বুধবার জাপানের আকিতা অঞ্চলের সেম্বোকু শহরে পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার। মাত্র ২৪ ঘন্টায় সেখানে রেকর্ড করা হয়েছে ২৪৪ মিলিমিটার বৃষ্টি। জলাবদ্ধতার কারণে আটকা পড়েছেন অনেকে। কাজুনো আর কিয়া আকিতা শহরে জারি হয়েছে সতর্কতা, বন্ধ রাখা হয়েছে রেল সেবাও। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনেও ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। দেশটির রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী এডেনেও অতি বৃষ্টিতে ডুবেছে রাস্তাঘাট। হাঁটু সমান পানিতেই চলাচল করছে মানুষ। সানা শহরেও প্রধান সড়কগুলো ডুবে গেছে, যত্রতত্র জমে আছে পানি। নাদিম মারজান, ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেনের জামোরা শহর। স্থানীয় সময় বৃহস্পতিবার আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালায় দমকল কর্মীরা। রাতভর চলা অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর জরুরি ইউনিটও। কর্তৃপক্ষ জানায়, এবছর এখন পর্যন্ত স্পেনে পড়েছে প্রায় ৩,৮২,০০০ হেক্টর বনভূমি, যা মাওরকা দ্বীপের সমান। এটি ২০০৬ থেকে ২০২৪ সালের গড়ের চেয়েও ৪ গুণ বেশি। আগুন নিয়ন্ত্রণে শতাধিক দমকল কর্মী, যানবাহন ও বিমান পাঠিয়ে দেশটির পাশে দাঁড়িয়েছে চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও স্লোভাকিয়ার প্রশাসন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে তিব্বতের ৬০তম বর্ষপূর্তি। নিচে গিয়ে উল্লাস তিব্বতীদের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বিরল সফর। জাপানের ওকিনাওয়া উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিউ অরলিন্সে অগ্নিকাণ্ডে ২ নাবিক আহত হয়েছেন। প্রায় ১২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওকিনাওয়ার হোয়াইট বিচ নৌঘাটির কাছে বুধবার ভোরে যুদ্ধজাহাজটিতে আগুন লাগে। ৬৮৪ ফুট দীর্ঘ এই জাহাজে থাকা নাবিকরা দ্রুত উদ্ধার কাজে নামেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ইউএসএস সান ডিয়েগোর নাবিকদের পাশাপাশি জাপানের কোস্টগার্ড ও সামরিক বাহিনীও সহায়তা করে। ২০০৭ সালে কমিশনপ্রাপ্ত এই যুদ্ধজাহাজে সর্বোচ্চ ৮০০ জন অবস্থান করতে পারেন। বর্তমানে নৌবাহিনীর সদস্যরা জাহাজে অবস্থান করছেন। এবার যুক্তরাষ্ট্রের অস্টিনে ভাঙা পাখা নিয়ে অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এক যাত্রীর করা ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়েছে। এক প্রতিবেদনে সিএনএন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ৬২ যাত্রী ও ৬ ক্রু নিয়ে অরল্যান্ডো থেকে অস্টিনের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। মাঝপথে বিষয়টি জানাজানি হওয়ার পর আতঙ্ক বেড়ে যায় যাত্রীদের। পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নিরাপদে অবতরণ করে। ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে তদন্তের কথা জানিয়েছে। এর কাজে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। চীনের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে এক মার্কিন নৌসেনা দোষী সাব্যস্ত হয়েছেন। গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে তিনি এখন কঠিন সাজার মুখোমুখি। ২৫ বছর বয়সী জিনচাও ওয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ পাওয়া এক চীনা গোয়েন্দাকে ইউএস নেভির জাহাজ সম্পর্কে গোপন তথ্য দেন। এর বিনিময়ে তিনি পান $১২,০০০ বেশি। এর আগে ২০২৩ সালে আগস্টে ইউএসএস এসেক্স জাহাজে কর্মস্থলে যাওয়ার সময় ওয়ে গ্রেপ্তার হন। মার্কিন প্রসিকিউটররা বলছেন, তার এই কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। মক্কার পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পবিত্র ওমরাহ পালন সহজ করতে তাওয়াফের সময় হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। মক্কার পবিত্র কাবা চত্বরে প্রতিদিন লাখ লাখ মুসল্লি একসঙ্গে তাওয়াফ করেন। এ সময় অনেকেই হাজরে আসওয়াদ বা কালো পাথরের কাছে গিয়ে স্পর্শ করার চেষ্টা করেন, আর এতেই তৈরি হয় তীব্র ভিড়। এ বিষয়ে হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘক্ষণ কালো পাথরের পাশে দাঁড়ানো শুধু মুসল্লিদের স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করে না, বরং বাড়িয়ে দেয় নিরাপত্তার ঝুঁকিও। তাই কালো পাথরের কাছে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের সতর্ক করা হয়েছে। কালো পাথর স্পর্শ বা চুম্বন করা একেবারেই বাধ্যতামূলক নয়। তাওয়াফের মূল ইবাদত এতে কোনোভাবেই ব্যাহত হয় না। বর্তমানে সৌদির ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় ওমরা যাত্রীদের সংখ্যা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এতে তাওয়াফ চত্বরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইসলামী আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেছেন এই নির্দেশনা মেনে চললে তাওয়াফ হবে আরও নিরাপদ, স্বস্তিদায়ক এবং পরিপূর্ণ ইবাদত সম্মত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। মেক্সিকোর একটি মহাসড়কের পাশ থেকে 6টি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মাথাগুলো উদ্ধার করা হয়। পাশে একটি হুমকির ব্যানারও পাওয়া গেছে, যা একটি অপরাধী চক্রের নামেই লেখা বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিশ্বজোড়া খ্যাতি পাওয়া মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মানবিক রায় ও সহানুভূতির জন্য ক্যাপ্রিও পরিচিত ছিলেন পৃথিবীর সবচেয়ে দয়ালু বিচারক নামে। প্রভিডেন্স মিউনিসিপ্যাল কোর্টে প্রায় 4 দশক দায়িত্ব পালন করেছেন ক্যাপ্রিও। আদালতের রায় ঘোষণার মুহূর্তগুলোতে যেমন মানুষ ন্যায় বিচার পেয়েছে, তেমনি পেয়েছে সহমর্মিতা ও মমতা। সময়। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে উদযাপন করা হচ্ছে 60তম বর্ষপূর্তি। উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি অঞ্চলটি পরিচালনায় রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর জোর দেওয়ার কথা জানান। লাসার পোটালা প্রাসাদের সামনে রঙিন আয়োজন, নৃত্য, সঙ্গীত আর হাজারো মানুষের সমাগমে উদযাপন হচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের 60তম বর্ষপূর্তি। অনুষ্ঠানে যোগ দিতে দ্বিতীয়বারের মতো তিব্বত সফরে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আয়োজনে উপস্থিত ছিল অন্তত 20,000 মানুষ। তিব্বত পরিচালনায় প্রথমেই সামাজিক ও রাজনৈতিক ঐক্যের কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মীয় একতা বাড়ানোর উপরেও জোর দেন তিনি। বেইজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনীতি, সংস্কৃতি এমনকি জনশক্তি আদান প্রদানের মাধ্যমে তিব্বতের উন্নয়নের কথাও বলেন। 1950 সালে চীনের দখলে আসে তিব্বত। এর পরের বছর চুক্তি সইয়ের মাধ্যমে তিব্বতকে চীনের অংশ করা হয়। তবে 1965 সালে মাও সেতুংয়ের আমলে তিব্বতকে আনুষ্ঠানিকভাবে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের। 60,000 রিজার্ভ সেনা তলব। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। হামলায় একদিনে প্রাণ গেল আরও 81 ফিলিস্তিনির। রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয়, স্পষ্ট বার্তা ল্যাভরভের। সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক, জানানো মস্কো। আলোচনার মধ্যেও হামলা অব্যাহত। এবং 30 দিন জেলে থাকলেই খোয়াতে হবে মন্ত্রিত্ব। ভারতের পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল উত্থাপন অমিত শাহ। গণতন্ত্রের উপর আঘাত, বলছেন মমতা রাহুল। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।